রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা ব্যবস্থা আর দেশীয় মিসাইল। ইরান প্রস্তুত পরবর্তী সংঘর্ষের জন্য। ইতিহাসে প্রথমবার জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের ভেতরে। 1979 সালের বিপ্লবের পর এমন দৃশ্য কেউ ভাবেনি। এখন নিষেধের দেয়াল ভেঙে গেছে। 2300 কিলোমিটার দূরে ইরান ইসরায়েল দুই দেশই যেন নতুন যুদ্ধের জন্য নিঃশ্বাস ধরে আছে। সময় ফুরিয়ে আসছে, আগুন জ্বলছে ছায়ের নিচে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও অক্ষত। পরমাণু আলোচনাও থমকে গেছে। আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ইরান যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। ইসরায়েল মনে করে ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের হুমকি, তাই নতুন আঘাত প্রায় নিশ্চিত। কিন্তু এবার আগুনে জবাব দেবে আগুন। বিশেষজ্ঞ আলী ওয়ায়েজ বলছেন, জুনের মতো নিয়ন্ত্রিত থাকবে না ইরান। আগের চেয়ে শক্তভাবে পাল্টে আঘাত আসবে। ইরান ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে পরের রাউন্ডের জন্য। দিনরাত চলছে ইরানের মিসাইল কারখানা। ইরানের কারখানাগুলো 24 ঘন্টা চলছে। তাদের পরিকল্পনা, একসাথে 2000 মিসাইল। জুনের যুদ্ধে তারা নিক্ষেপ করেছিল 500-র মতো। ইসরায়েলি যুক্তরাষ্ট্র 85 থেকে 90% আটকাতে পেরেছিল, কিন্তু প্রায় 48টি মিসাইল ভেদ করে ঢুকে যায় ইসরায়েলের ভেতরে। রিফাইনারি, হাসপাতাল, গবেষণা কেন্দ্র, কোনো কিছুই নিরাপদ ছিল না। ইরান বলছে, আকাশ ছিল আমাদের দখলে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বললেন, জুনের যুদ্ধের চেয়েও আজ আমাদের মিসাইল শক্তি বেশি। তাদের দাবি, ইসরায়েলের প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করে তারা বারবার আঘাত হেনেছে। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে বলেন, পরিমাণে ও গুণে ইরানের সামরিক উৎপাদন এখন নতুন উচ্চতায়। ইরানকে শক্ত করছে দুই দৈত্য চীন ও রাশিয়া। ইউরোপীয় গোয়েন্দারা জানায়, চীন থেকে কঠিন জ্বালানি তৈরির রাসায়নিক আসছে ইরানে। চীনের HQ-9 এয়ার ডিফেন্সও যাচ্ছে তেহরানে। রাশিয়া দিচ্ছে MiG-29। আর আলোচনায় আছে, মস্কো ইরানকে 48টি Su-35 জেট দিতে পারে। অন্যদিকে ইসরায়েল মহাচাপে। জুনের যুদ্ধে তারা দিনে ইরানের 100 মিসাইলের ঢেউ দেখেছে। এক সপ্তাহের মাথায় ইসরায়েলের ডিফেন্স মিসাইল মজুদ প্রায় শেষ হয়ে আসে। মার্কিন থার্ড সিস্টেম একাই 150টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের মোট স্টকের 1/4। এ কারণেই 12 দিনের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। তাই ইসরায়েলও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস এক্সলেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো-এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে। এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। তাই ইরানও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো-এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে। এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। কিন্তু ইরানও দাবি করে, তাদের ফাতা 1 ও ফাতা 2 হাইপারসনিক। দুই দেশই আগুনে আগুন দিচ্ছে। দুই দেশই যুদ্ধের অঙ্ক কষছে। আকাশ, সমুদ্র, পরমাণু, সব জায়গায় উত্তেজনা। শেষ কথাটি সবচেয়ে ভয়ানক। সময় যুদ্ধকে ঠেলে দিচ্ছে সামনে। ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি এগোচ্ছে। ইসরায়েল বলছে, আর অপেক্ষা নয়। রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা আর ইরানের নিজস্ব মিসাইল সবই দাঁড়িয়ে আছে নতুন সংঘর্ষের দোরগোড়ায়। যুদ্ধ আসছে, কবে তা বলবে ইরানের পরমাণু ঘড়ি। রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল। 24 ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা। কিন্তু হামাস বলল, আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য 24 ঘন্টা। সময়সীমা রাত 8টায় শেষ। তারপরেই ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তে উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছাশক্তিই নেই, আছে মাঠের শক্তিও। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনও টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে।
তারা টানেল থেকেই বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত। সম্প্রতি অভিযোগ উঠেছে একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় 20টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে। তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এই সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দেবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোমহর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পেন্টাগনকে 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বুলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বুলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট,
তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে। যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে। নিষেধাজ্ঞার ফাঁক গলে পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে, ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপেই নতুন যুদ্ধে নামার অপেক্ষায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি জেসিপিওএ এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রি লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সহযোগী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। একই সময় তিনি ভেনেজুয়েলার প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ক্যারিবিয়ান এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র গুন্ডামি এবং আগ্রাসন চালাচ্ছে এবং এটি মেনে নেওয়া হবে না। সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনায় ইরান কি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে? এটি এখন আন্তর্জাতিক নজরের কেন্দ্রবিন্দু। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান ভেনেজুয়েলার সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছে। আরাগচি ভেনেজুয়েলার কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার সময় স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের হুমকি মৌলিক নীতির লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আরাগচি বলেন, এটি আন্তর্জাতিক আইনের নিয়ম এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, আমেরিকার আগ্রাসী একতরফাবাদের বিরুদ্ধে জাতিসংঘের নীতি ও উদ্দেশ্য রক্ষা করতে। ইরান বলেছে, তারা অঞ্চল ও আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ়। আরাগচি ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকায় ইসরায়েলি সরকারের কার্যকলাপকেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং এটি সমর্থনযোগ্য নয়। ইরান শুধু ভেনেজুয়েলাকে সমর্থন দিচ্ছে না, বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কৌশলগত অবস্থান নিচ্ছে। মার্কিন বনাম ভেনেজুয়েলা। কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি এবং শক্তি প্রয়োগ চালাচ্ছে। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছে। ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে এবং 10টিরও বেশি মাদক বহনকারী নৌকা এর উপর হামলা চালিয়েছে। মাদুরো সাহস দেখিয়েছেন। তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন, দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে। ইরান এই সাহসকে সমর্থন দিচ্ছে এবং মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলাকে দাঁড় করাচ্ছে। ইরানের এই কৌশল ও শক্তি দেখাচ্ছে যে তারা শুধু নিজস্ব অঞ্চলে নয়, বিশ্বজুড়ে প্রতিপক্ষের আগ্রাসন রোধে সক্রিয়। ইরানের রাজনৈতিক ও কৌশলগত শক্তি ভেনেজুয়েলা এবং অন্যান্য সহযোগী দেশকে নিরাপত্তা এবং সমর্থন দিচ্ছে। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান প্রমাণ করছে তারা আন্তর্জাতিক ক্ষমতা এবং সামরিক কৌশলের মাধ্যমে সাহায্য করতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা সাহসী, শক্তিশালী এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান এবং তার মিত্ররা স্থির অবস্থানে থাকবে। ইসরায়েলের আঙিনায় হামাস নতুন সেনাবাহিনী গঠন করছে। এই প্রশ্ন এখন পুরো অঞ্চলে আলোড়ন তুলেছে। আরব জাতির যোদ্ধারা হামাসের সাথে যোগ দিচ্ছে। এটি হামাসের শক্তিকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল নতুন যুদ্ধের আশঙ্কায় নতুন বাহিনী গঠন করেছে, তবে হামাসের শক্তি বৃদ্ধি ইসরায়েলের সেই পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। একটি ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং হামাস সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এটি দুই শক্তিশালী সংগঠনের মধ্যে নতুন সমন্বয়ের ইঙ্গিত দেয়, যা ইসরায়েলের জন্য আরও উদ্বেগজনক। কান দাবি করেছে, হামাস রাদওয়ান বাহিনীকে সমর্থন করার জন্য প্রস্তুত। যোদ্ধাদের একটি কোম্পানি গঠন করেছে। হামাস শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক শক্তিও বাড়িয়ে তুলছে। প্রতিবেদনেও বলা হয়েছে যে নির্দেশ দেওয়া হলে শত শত হামাস যোদ্ধা হিজবুল্লাহর সাথে যোগ দিতে পারে। এর মানে হলো হামাসের যোদ্ধারা শুধু গাজায় নয়, পুরো অঞ্চলে কার্যকর একটি যুদ্ধক্ষম বাহিনী হয়ে উঠছে। দীর্ঘযুদ্ধে হামাসের মর্যাদা দুর্বল হওয়ার পর হিজবুল্লাহর সাথে কাজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে হামাস আবার সংগঠিত হচ্ছে এবং একাধিক দেশে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল এবং গত নভেম্বরে শেষ হয়েছিল। সেই সময়কালে ইসরায়েল তার বেশিরভাগ হামলা হিজবুল্লাহ অবস্থানের উপর কেন্দ্রীভূত করেছিল, কিন্তু বিপরীতে হামাস লেবানন জুড়ে তার উপস্থিতি শক্তিশালী করতে সক্ষম হয়েছিল। এর মধ্যেই কান বলাচ্ছে, হামাস তহবিল সংগ্রহ করছে এবং লেবাননের রকেট উৎপাদন সম্প্রসারণ করছে। এই কার্যক্রম 3টি শহরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে: টায়ার, সিডান এবং ত্রিপোলি। অর্থাৎ হামাস এখন বহু ফ্রন্টে প্রস্তুতি নিচ্ছে। বৈরুতে ইসরায়েলের কমান্ডার তাবতাবাইকে হত্যা করার একদিন পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইরান সংশ্লিষ্ট হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার কথা বিবেচনা করছে।
বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে হত্যা করার পর এটি করা হয়েছে। তবে হিজবুল্লাহ এখনও ঘোষণা করেনি যে তারা কিভাবে তাবতাবাইয়ের হত্যার প্রতিক্রিয়া জানাবে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কামাতি বলেছেন, এই হামলা ইসরায়েলের আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘন। হিজবুল্লাহ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটি প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন সম্প্রতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বেড়েছে। এক চাঞ্চল্যকর ঘোষণা। অবশেষে ইরান জানালো কিভাবে রাশিয়া তাদের ইসরায়েল মার্কিন জোটের বিরুদ্ধে সহায়তা করেছে। 12 দিনের সেই আগুন ঝড়ের যুদ্ধ, যেখানে তেহরান মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তির, তার ভেতরের গল্প এবার ক্যামেরার সামনে তুলে ধরল ইরান। প্রশ্ন এখন সরাসরি, তাহলে কি রাশিয়ার সহায়তায় ইরান পরাজিত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে? রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এক বিস্ময়কর স্বীকারোক্তি দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন কিভাবে তেহরান সেই 12 দিনের যুদ্ধে জয়ী হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তার দাবি, মস্কো যুদ্ধের সময় অত্যন্ত কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা রেখেছিল, যা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করে। রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, রাশিয়ার 3টি গুরুত্বপূর্ণ বিবৃতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাওয়া সমর্থন ছিল ইরানের পক্ষে সবচেয়ে বড় সহায়তা। তার ভাষায়, মস্কো ও তেহরান যে প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে তা সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী চলছে। জালালি আরও জানান, শত্রুরা মরিয়া হয়ে চেষ্টা করছে রাশিয়া ইরানের এই বাড়তে থাকা সহযোগিতার প্রকৃত শক্তি ও বিস্তারিত জানার। তাদের এই কৌতূহলই প্রমাণ করে এই জোট কতটা দৃঢ়, কতটা ভয়ঙ্কর। তিনি বলেন, জুনে ইসরায়েলের আঘাতের আগে ইরান কখনো রাশিয়ার কাছে S-400 চায়নি। এটি দেখায় যে ইরানের আত্মবিশ্বাস কতটা শক্ত আর রাশিয়ার সহযোগিতা কতটা গভীর পরিকল্পনায় বাঁধা। তিনি নিশ্চিত করে বলেন, অন্যান্য সামরিক প্রকল্প নীরবে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। জালালি ব্যাখ্যা করেন, রাশিয়া ইরানের চুক্তিগুলো বেলারুশ বা উত্তর কোরিয়ার সঙ্গে হওয়া চুক্তির মতো নয়। এই সহযোগিতা সম্পূর্ণ নতুন কাঠামোতে আরও কৌশলগত ভিত্তিতে গড়ে উঠেছে। রাশিয়ার প্রস্তাবিত যৌথ প্রতিরক্ষা উদ্যোগগুলো এখনও প্রাথমিক পর্যায়ে, তবে এটি ভবিষ্যতের আরও বড় জোটের ইঙ্গিত দিচ্ছে। এখানেই তিনি পশ্চিমা বিশ্বের দিকে আঙুল তোলেন। তার দাবি, ইসলামী বিপ্লবের পর পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অবমূল্যায়ন ও প্রতারণায় ইরানকে রাশিয়ার আরও কাছে ঠেলে দিয়েছে। একইভাবে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাও দুই দেশের কৌশলগত ভবিষ্যৎকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে। জালালি জোর দিয়ে বলেন, ইরান ও রাশিয়া একতরফা ক্ষমতার বিরোধী। দুই দেশই বাস্তব বহুপাক্ষিকতার পক্ষে দাঁড়িয়েছে। তিনি যোগ করেন, ইরান সবসময় আলোচনা টেবিলে যায় সম্মান নিয়ে, মাথা উঁচু করে। সিরিয়া প্রসঙ্গও আসে। রাষ্ট্রদূত বলেন, সিরিয়ার জনগণ ইরানের বন্ধু ও ভাই। তেহরান দামেস্ক সম্পর্ক গড়ে ওঠে ইরানের নিজস্ব সিদ্ধান্তে, তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে এই ত্রিমুখী সমন্বয় মধ্যপ্রাচ্যে শক্তির নতুন মানচিত্র তৈরি করছে। জালালি আরও জানান, আজকের ইরান ও রাশিয়া নিজেদের সম্পর্ক নতুন কাঠামোয় গড়ে তুলছে। দুই দেশের জনগণের মাঝে জন অধিকারের কূটনীতি ও বেসরকারি খাতের সংযোগ এই বিশ্বাসকে আরও গভীর করছে। ইরান ও রাশিয়া এখন শুধু সহযোগী নয়, বরং একটি শক্ত জোট, যার কৌশল, পরিকল্পনা ও ঐক্য পশ্চিমা বিশ্বের চোখে বিশ্বের মতো। এই জোটের প্রত্যেকটি পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে এক রোমহর্ষক বাস্তবতায়। ইরানের ফিরে আসা আত্মবিশ্বাস, আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মোড়। ওয়াশিংটন ইনস্টিটিউটের এক বিশ্লেষণ অনুযায়ী, ইরানের নেতারা তাদের প্রতিবেশী ও পশ্চিমা প্রতিপক্ষদের সঙ্গে একটি উচ্চ আত্মবিশ্বাসী অবস্থান গ্রহণ করেছেন। গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ এরপর তেহরানের নেতৃত্ব এখন বিজয়ী মনোভাব দেখাচ্ছে। তারা দৃঢ়ভাবে ঘোষণা করছে, ইরান ইসরায়েলের মোকাবিলা করতে সক্ষম। এই নতুন আত্মবিশ্বাস মার্কিন নীতি নির্ধারকদের সামনে ইরানকে মোকাবিলার কঠিন কাজটি আরও জটিল করে তুলেছে। সর্বোচ্চ নেতার বিজয়ী বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যেই এই পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
যুদ্ধের ঠিক পরে তাকে সাময়িকভাবে দুর্বল দেখালেও দ্রুতই তিনি তার চিরাচরিত দৃঢ়তা ফিরে পান। বিজয় ঘোষণা। খামেনি প্রকাশ্যে ঘোষণা করেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি এটিকে ইসরায়েলের জন্য একটি অবিশ্বাস্য আঘাত হিসেবে উল্লেখ করেন। দেশীয় সক্ষমতা। ইরানের সুপ্রিম লিডার জোর দিয়ে বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তরুণরাই তৈরি করেছে এবং অন্য কোথাও থেকে কেনা হয়নি। তিনি আরও সতর্ক করেন যে প্রয়োজন হলে ইরান আবারও এগুলো ব্যবহার করতে প্রস্তুত। সামরিক বিশ্লেষণের সপক্ষে যুক্তি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি জুলাই মাসে প্রদত্ত এক সাক্ষাৎকারে তেহরানের বিজয়ী বর্ণনার পক্ষে বিশদ যুক্তি দেন। সামরিক সুবিধা লাভ। লারিজানি স্বীকার করেন যে ইসরায়েল শুরুতে আঘাত হানলেও সময়ের সঙ্গে সঙ্গে ইরান সামরিক সুবিধা অর্জন করে এবং শত্রু রণাঙ্গনে পরাজিত হয়েছে। ইসরায়েলি স্বীকারোক্তি। তিনি ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান মন্ত্রীদের বক্তব্য এবং স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে দেখান যে ইসরায়েলও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধবিরতির দাবি। তার দাবি অনুযায়ী যুদ্ধ থামাতে ইসরায়েলিরাই অনুনয় করেছিল এবং ওয়াশিংটন ও জেরুজালেম যুদ্ধ দীর্ঘায়িত করতে ভয় পাচ্ছিল বলেই যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতির নির্দেশ দেয়। পারমাণবিক আলোচনায় অনীহা। তেহরানের এই সামরিক আত্মবিশ্বাস কূটনৈতিক উদ্যোগকেও প্রভাবিত করেছে। ইরান এখন পারমাণবিক আলোচনায় ফেরার জন্য কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না। অপরিণত পরিস্থিতি। ইরানের কর্মকর্তারা মনে করেন সাম্প্রতিক সামরিক সংঘাতের কারণে সৃষ্ট সর্বোচ্চ চাপ এখন আর কার্যকর নয়। নভেম্বরের শুরুর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান অর্থপূর্ণ আলোচনার জন্য পরিস্থিতি এখনো অনুকূল নয়। কঠিন শর্তারোপ। সর্বোচ্চ নেতা খামেনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সমর্থন বন্ধ করা এবং অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার মতো শর্তারোপ করেছেন, যা অদূর ভবিষ্যতে আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দেয়। ইরান এখন ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর পারমাণবিক কর্মসূচির মতোই বা তার চেয়েও বেশি মনোযোগ দিতে পারে। সামরিক সক্ষমতার এই পুনর্গঠন তেহরানের পরবর্তী সরাসরি চ্যালেঞ্জের একটি মূল সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে ইরান এখন আর আক্রমণের শিকার হওয়ার ভয়ে থাকা কোনো দেশ নয়, বরং এটি তার কৌশলগত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী। ইরানের বিপক্ষে যুদ্ধে মার্কিন ইসরায়েলি মিসাইল ঘাঁটি। গত জুনের যুদ্ধের মাত্র এক সপ্তাহ পরে রিপোর্টে দেখা যায় ইসরায়েলের হাতে কেবল 12 দিনের বিমান প্রতিরক্ষা মিসাইল মজুদ বাকি ছিল। 18 জুন যুদ্ধের 5 দিন পর এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন ইসরায়েলের উন্নত অ্যারো সিস্টেমের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে থেকে মিসাইল প্রতিহত করতে পারে না, বলেন টম কারাকো, মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক। ইসরায়েলও তাদের মিত্রদের এখন দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ সময় নেই। তিনি আরও বলেন প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যে চাপে আছে। খুব শিগগিরই হয়তো তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন মিসাইল প্রতিহত করবে আর কোনটা নয়। এ সময় মার্কিন থার্ড সিস্টেমের অপারেটররাও 12 দিনের যুদ্ধে প্রায় 150টি মিসাইল নিক্ষেপ করে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে। এটি যুক্তরাষ্ট্রের মোট থার্ড মিসাইল মজুদের প্রায় 1/4, যা তাদের মজুদের গভীর সীমাবদ্ধতা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবন বাঁচিয়েছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মজুদে ভয়াবহ ঘাটতি তৈরি করেছে। প্রতিবেদনটি আরও জানায় দীর্ঘ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো অন্য দেশগুলোর জন্য বরাদ্দ ইন্টারসেপ্টর মিসাইল সরিয়ে আনতে হতো, অথবা কিছু শত্রু মিসাইলকে ইচ্ছাকৃতভাবে ভেদ করতে দিতে হতো। একজন মার্কিন কর্মকর্তা জানান চাহিদা এত বেশি ছিল যে এক পর্যায়ে পেন্টাগন সৌদি আরবের জন্য কেনা কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল। এত দ্রুত ফুরিয়ে আসা মিসাইল মজুদি ইরান ও ইসরায়েলকে 12 দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন প্রস্তুতি। ইরানের মতো একটি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা মজুদে ফাঁক ধরা পড়ায় দুই দেশই এখন বিমান প্রতিরক্ষা মিসাইল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল, যা প্রতিরক্ষা মিসাইল উৎপাদন দ্রুততর করতে কাজ করছে। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জুলাইয়ে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমির বারম ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের ধারাবাহিক উৎপাদন দ্রুত বাড়ানো যায়।
বারাম বলেন, অ্যারো ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের উৎপাদন হার বাড়ানো আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ, যাতে আমরা ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যতের যুদ্ধ। ইসরায়েল এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করছে, যেমন অ্যারো 4, যা অ্যারো 2 এর জায়গা নেবে, স্কাইসনিক, যা হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে তৈরি করা হচ্ছে। 2023 সালের জুনে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম স্কাইসনিক ইন্টারসেপ্টর উন্মোচন করে। এটি জটিল কৌশলী গতিবিধির হাইপারসনিক মিসাইল প্রতিরোধে সক্ষম প্রথম ব্যবস্থা। রাফায়েলের তথ্য অনুযায়ী স্কাইসনিক অতুলনীয় গতিশীলতা ও গতি নিয়ে তৈরি, যা এমন হাইপারসনিক হুমকি প্রতিহত করতে পারে যেগুলো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। উল্লেখযোগ্যভাবে ইরান দাবি করছে যে তাদের কাছেও হাইপারসনিক মিসাইল আছে, যেমন ফাত্তা 1 ও ফাত্তা 2। স্পষ্টতই ইরান ও ইসরায়েল উভয় দেশই এখন পরবর্তী সংঘাতের জন্য নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে। আরেকটি যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। কবে শুরু হবে তা এখন নির্ভর করছে তেহরানের পারমাণবিক কর্মসূচির গতির ওপর। যুদ্ধের দামামা, ভেনেজুয়েলার হুঙ্কার, ক্যারিবিয়ান সাগর বন্ধের হুমকি, হঠাৎ সামরিক সজ্জা, রাতের আধারে রণক্ষেত্রের পথে 2 লাখ সৈন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার আবহে এমনটাই ঘোষণা করেছে ভেনেজুয়েলা। ক্যারিবিয়ান সাগর এখন যেন বারুদের স্তূপ। ভয়ঙ্কর এক আন্তর্জাতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ভেনেজুয়েলার সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা ঠেকাতে তারা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে। ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে, জেরাল্ড আর ফোর্ড নামের বিমানবাহী রণতরীটি ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। এতে যুদ্ধ বিমান ছাড়াও অন্তত 4000 নাবিক রয়েছেন। যুক্তরাষ্ট্র সরকার প্রশিক্ষণ মহড়া ও অন্যান্য সামরিক কার্যক্রমের কথা বলে ক্যারিবীয় সাগরের কাছাকাছি এলাকাগুলোয় সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে। এসব অঞ্চলের মধ্যে রয়েছে পুয়ের্তো রিকো, এল সালভাদর, পানামা এবং ট্রিনিদাদ ও টোবাগো। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেড্রিনো লোপেজ জাতির উদ্দেশ্যে এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, স্বাধীনতা পরিকল্পনা এর অধীনে এই সামরিক মহড়া শুরু হয়েছে। এটি কেবল রুটিন মহড়া নয়, এবার উল্লেখযোগ্যভাবে স্তর বৃদ্ধি করা হচ্ছে। স্থল, নৌ ও বিমান বাহিনী, এমনকি সকল প্রকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন হচ্ছে। তিনি একে উচ্চতর পর্যায় বলে উল্লেখ করেছেন। সৈন্যরা তাদের ব্যারাক ছেড়ে রাস্তায় নেমে এসেছে, মিলিশিয়ারাও প্রস্তুত। দেশটির দাবি, মাদক পাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির বিরুদ্ধে এই ব্যবস্থা। কিন্তু আসল লক্ষ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন, তা কারোরই বুঝতে বাকি নেই। ক্যারিবিয়ান সাগর হবে বন্ধ, মন্ত্রীর কথায় স্পষ্ট হুমকি। পেড্রিনো লোপেজ সরাসরি সতর্ক করেছেন, আমেরিকা চেষ্টা করলে ক্যারিবীয় সাগর বন্ধ করে দেওয়া হবে। এটি কেবল একটি হুমকি নয়, এটি হলো আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার এক বজ্রধ্বনির মতো বার্তা। ভেনেজুয়েলা মনে করছে, ওয়াশিংটন ক্যারিবিয়ান অঞ্চলে ঘৃণা, শ্রেষ্ঠত্ববাদ এবং সামরিক শক্তি ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। তারা কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। 90% মানুষের সমর্থন, মাদুরো সরকারের দাবি, দেশের জনগণ তাদের পাশে। প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে 90%-এরও বেশি মানুষের স্পষ্ট প্রত্যাখ্যান আছে। এই বিপুল জনসমর্থনই তাদের আসল শক্তি। যারা এই সংঘাতকে সমর্থন করে, মন্ত্রী তাদের জাতীয়তা হারানো ফ্যাসিবাদী গোষ্ঠী বলে আখ্যা দিয়েছেন। দেশের অভ্যন্তরেও বিভেদ দূর করার চেষ্টা চলছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী আজকাল ভাড়াটে খুনি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ক্যারিবিয়ান অঞ্চলে তারা অরক্ষিত মানুষকে হত্যা করছে, যা আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছে। ভেনেজুয়েলা এই অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর। ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে, বলেছে তারা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পর্যাপ্ত খাবার ও সরঞ্জাম সরবরাহে হিমশিম খাচ্ছে। যুদ্ধের দামামা, ইসরায়েলি সেনা শিবিরে বিরাট ক্ষয়ক্ষতি, হিজবুল্লাহর ঘাঁটিতে 40টি ক্ষেপণাস্ত্র, লেবানন সীমান্তে মহাপ্রলয় আসন্ন।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই ইসরায়েলি সামরিক ঘাঁটির ভেতরের সংকট প্রকাশ্যে আসছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দিয়েছে তীব্র ক্ষয়ক্ষতি ও সেনা ঘাটতি। অন্যদিকে লেবাননের মাটিতে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক চরম দাবি প্রত্যাখ্যান হওয়ার পরপরই সীমান্তে শুরু হয়েছে বিমান হামলার মহড়া। ইসরায়েলি সেনা শিবিরে 12,000 সৈন্যের ঘাটতি। YNET নিউজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পদমর্যাদার এই ঘাটতি মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে। তারা জরুরি ভিত্তিতে 12,000 সৈন্য নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে সম্মুখ সমরের জন্য প্রস্তুত 7,000 যুদ্ধ ইউনিট সৈন্য অন্তর্ভুক্ত। ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন যে 2027 সালের মধ্যে এই কর্মী সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জানান, সামরিক বাহিনীকে এখন দীর্ঘমেয়াদের পরিষেবা এবং সংরক্ষিত দায়িত্বের বিশাল বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথ্য স্পষ্ট করে দিল যে তেল আবিব হিজবুল্লাহর সাথে শুধু একটি ছোটখাটো সংঘাত নয়, বরং একটি দীর্ঘ ও তীব্র আঞ্চলিক যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, যদিও তাদের অভ্যন্তরে তীব্র মানব সম্পদ সংকট রয়েছে। লেবাননের না, ইসরায়েলের চাপে পিছু হটতে নারাজ বৈরুত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে যে তারা যেন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের জন্য বাড়ি বাড়ি অভিযান চালায়। তবে রয়টার্স জানিয়েছে যে লেবাননের কর্মকর্তারা এই অনুরোধটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের অভিযান বেসামরিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। লেবাননের অভ্যন্তরীণ সূত্র সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই দাবি মানা হলে এটি দেশের ভেতরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউনিফিল্ড চ্যানেলের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপানো এই দাবি লেবানন কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরপরই সীমান্তে যেন বারুদের স্তূপের আগুন লেগে যায়। হিজবুল্লাহর শক্তির প্রদর্শন, আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের বর্ষণ। লেবাননের এই বিদ্রোহের পর দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা NNA জানিয়েছে, ইসরায়েল প্রায় 20টি বিমান হামলা চালিয়েছে এবং 40টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশাল আকারের হামলায় লেবাননের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে সারাফান বাইসারি এলাকায় একটি লক্ষ্যবস্তু ড্রোন হামলায় হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সামির আলী ফাকি নিহত হয়েছেন। একজন কমান্ডারকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্রের ব্যবহার এটাই প্রমাণ করে যে হিজবুল্লাহর সামরিক শক্তি এবং উপস্থিতি ইসরায়েলের কাছে কতটা বড় মাথা ব্যথার কারণ। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা এই হামলার মুখেও তাদের অবস্থান থেকে এক চুলও সরতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়েছে, তাদের অস্ত্রগুলি ভবিষ্যতের হুমকির বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য কেন্দ্রবিন্দুতে থাকবে। আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে এই সীমান্ত সংঘাত শীঘ্রই একটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। হুমকির ছায়া ঘনাচ্ছে, ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে, নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে, প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি, আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা।
লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে সুখোই 35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক।